আসসালামু আলাইকুম। আমি এখন আলোচনা করব ডেভিডসনের ইনভেস্টিগেশন অফ ডিজিজ অফ দ্য ব্লাড। তো এখানে প্রথমে আমরা ব্লাডের কোনো ডিজিজ থাকলে কি কি ইনভেস্টিগেশন করি তার উপরে অ্যাকচুয়ালি এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে করি ফুল ব্লাড কাউন্ট, যেটাকে আমরা কমপ্লিট ব্লাড কাউন্টও বলি, সিবিসিতে। তো সিবিসিতে আমরা আসলে কিসের মাধ্যমে সিবিসি করে থাকি? সিবিসি বর্তমানে আমরা অটোমেটিক অ্যানালাইজারের মাধ্যমে করি, অটোমেটেড ব্লাড অ্যানালাইজারের মাধ্যমে। তো ওইগুলোর অনেক প্রসেস আছে, ওইগুলো আসলে আলোচনার বিষয় না। মেন আলোচনার বিষয় হচ্ছে আমরা ফুল ব্লাড কাউন্ট বা সিবিসিতে কি কি দেখি। তো এখানে আমরা দেখি হচ্ছে হেমাটোক্রিট প্রথমে। তো হেমাটোক্রিট আসলে কি? হেমাটোক্রিট হচ্ছে আমাদের ব্লাডের রেড সেলের হোল ভলিউম, মানে আমাদের ব্লাডের রেড সেলের মোট ভলিউম হচ্ছে হেমাটোক্রিট। এছাড়াও আমরা দেখি রেড সেল ইন্ডিসিস। রেড সেল ইন্ডিসিসের মধ্যে মেনলি দুইটা জিনিস বেশি দেখা হয়, সেটা হচ্ছে এমসিভি, এমসিএইচ। এমসিভি হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম বা একটা আরবিসির সাইজ কতটুকু, আর এমসিএইচ এ আমরা দেখি হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। ঠিক আছে? এবং এই অটোমেটেড যে ম্যাশিং এর মাধ্যমে আমরা এই ফুল ব্লাড কাউন্টটা ইউজুয়ালি করি, ওই অটোমেটিক ম্যাশিং এর মাধ্যমে ডিফারেনশিয়াল কাউন্ট অফ হোয়াইট ব্লাড সেলও দেখা হয়। এছাড়া প্লাটিলেট কাউন্টও দেখা হতে পারে। তো কথা হচ্ছে আমরা অটোমেটেড ম্যাশিং এ করতেছি, ম্যাশিংটা অটোমেটেড কম্পিউটারাইজড ভাবে আমাদের একটা রেজাল্ট দিচ্ছে। তো এই রেজাল্টে কিন্তু ভুলও হতে পারে, কিছু স্পোরিয়াস বা মিস রেজাল্ট আসতে পারে। ভুল না ঠিক, কিছু কনফিউজিং রেজাল্ট আসতে পারে। দেখা যাচ্ছে আমার হিমোগ্লোবিন কম, নর্মালি হিমোগ্লোবিন কম না, বাট অন্য কোনো কারণে আমার ওই ম্যাশিংটা দেখাতে পারে হিমোগ্লোবিন কম, অথবা হিমোগ্লোবিন নর্মাল আছে, অন্য কোনো কারণে দেখাতে পারে হিমোগ্লোবিন বেশি। সেম ভাবে এমসিভি বেশি দেখাতে পারে, প্লাটিলেট কম দেখাতে পারে। এটা নর্মালি ব্লাডের কোনো ত্রুটি নাই, সবই নর্মাল, বাট ম্যাশিং কিছু মিস রিডিং দিতে পারে। তো কি কি স্পুরিয়াস বা মিস রিডিং দিতে পারে আমরা দেখি। ইনক্রিজড হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন নর্মালি যখন আমরা অটোমেটেড মেশিনে দিই তখন হিমোগ্লোবিন নর্মাল থাকা সত্ত্বেও কোন কোন কারণে বেশি দেখাতে পারে। ঠিক আছে? প্রথমেই লাইপেমিয়া, ব্লাডে যদি বেশি পরিমাণ লিপিড থাকে তাহলে হিমোগ্লোবিন বেশি দেখাতে পারে। জন্ডিস এবং হাই হোয়াইট সেল কাউন্ট যদি থাকে তাইলে হিমোগ্লোবিন বেশি দেখাতে পারে। এটা কিন্তু হিমোগ্লোবিন নর্মাল বাট দেখায় বেশি। রিডিউস হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কখন আমরা কম পাই? যখন আমরা হচ্ছে স্যাম্পলটা ঠিকভাবে মিক্স না করি, অথবা আমরা কোনো ভেন থেকে ব্লাড নিলাম, যেই ভেনে আমরা অলরেডি ইনফিউজড করেছি বা ইনফিউজ করতেছি কোনো স্যালাইন, দেখা যাচ্ছে আইভি স্যালাইন আমরা দিচ্ছি একটা ভেনে, ওইখান থেকে ব্লাড নিলাম, তাইলে তো ব্লাডের কনসেন্ট্রেশনটা কম থাকবেই। যথারীতি ওটা যদি আমরা কোনো ইনভেস্টিগেশন করি তাহলে আমরা হিমোগ্লোবিনটা কম পাবো। এবার এমসিভিও বেশি দেখাতে পারে যদি কোনো কোল্ড অ্যাগ্লুটিনিস থাকে। কোল্ড অ্যাগ্লুটিনিস মানে ইমিউনোগ্লোবিন এম। এটা থাকলে এমসিভি অনেক বাড়াইতে, মানে ওই ম্যাশিংয়ে দেখাতে পারে যে অনেক বেশি। এছাড়াও নন কিটোটিক হাইপার অসমোলারিটিতেও আমরা বেশি পাইতে পারি, কিন্তু নর্মালি কিন্তু এটা নর্মাল। ইনক্রিজড হোয়াইট সেল কাউন্ট। হোয়াইট সেল কাউন্ট কখন দেখাতে পারে? নিউক্লিয়েটেড রেড সেল যদি প্রেজেন্ট থাকে ব্লাডে, কারণ আমরা জানি হোয়াইট সেলের নিউক্লিয়াস থাকে নর্মালি, বাইলোব ট্রাইলোব থাকতে পারে। তো রেড সেলের নিউক্লিয়াস থাকলে অটোমেটিক ম্যাশিংটাও দেখাবে কি আমাদের হোয়াইট সেল বেশি। ঠিক আছে? কিন্তু হোয়াইট সেল বেশি না, ওইখানে নিউক্লিয়েট রেড সেল থাকতে পারে। এছাড়াও প্লাটিলেট কাউন্ট, এটা আমাদের কম দেখাতে পারে যখন আমাদের স্যাম্পেলে কোনো ক্লট ফর্মেশন হয় অথবা স্যাম্পেলে প্লাটেলেট ক্লাম্পিং হয়, তখন আমরা দেখতে পারি যে প্লাটেলেট কাউন্ট অনেক কম, বাট নর্মাল থাকতে পারে। তো কথা হচ্ছে যে অটোমেটিক ম্যাশিং এই মিস রিডিংগুলো আমরা পাচ্ছি, এটা আমরা কিভাবে প্রিভেন্ট করব? এগুলো আমরা ম্যানুয়াল এক্সামিনেশনের মাধ্যমে প্রিভেন্ট করতে পারি। সো হোয়াট ইজ ম্যানুয়াল এক্সামিনেশন? সেটা হচ্ছে ব্লাড ফিল্ম। আমরা একটা স্লাইড নিয়ে ওইখানে এক ফোঁটা ব্লাড দিয়ে ওটা আরেকটা স্লাইডের মাধ্যমে আমরা একটা ব্লাড ফিল্ম তৈরি করতে পারি, যেটা হেড বডি টেল থাকে, আমরা সবাই জানি। ওই ব্লাড ফিল্মের মাধ্যমে আমরা এই লিমিটেশনটা ব্রেক করতে পারি। তো ব্লাড ফিল্মের মাধ্যমে আমরা যে কোনো সেলের শেপ সাইজ বুঝতে পারি। মেনলি আমরা রেড সেলের শেপ এবং তার কন্টেন্ট বুঝতে পারি। আমরা অটোমেটিক ম্যাশিংয়ে হাওয়েল জলি বডি পাই না, ব্যাজোফিলিক স্ট্রিপলিংও দেখতে পারি না, ম্যালেরিয়া প্যারাসাইটও দেখতে পাই না। এইগুলো আমরা ম্যানুয়ালি ব্লাড ফিল্মের মাধ্যমে দেখি। তো ব্লাড ফিল্মের মাধ্যমে কি কি দেখি? হাওয়েল জলি বডি, ব্যাসোফিলিক স্ট্রিপলিং, ম্যালেরিয়া প্যারাসাইট। এছাড়াও হোয়াইট ব্লাড সেলের যে ব্লাড সেল,
ব্লাড সেলও কিন্তু আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে দেখি, অটোমেটিক মেশিং এটা দেখায় না। অটোমেটিক মেশিনে ব্লাড সেলকে হোয়াইট সেল ধরেই অ্যাকচুয়ালি কাউন্ট করে। এবার আসে বোন ম্যারো এক্সামিনেশন। তো বোন ম্যারো এক্সামিনেশনের সাইট কি, আমরা কোথায় ইউজুয়ালি করি? একজন অ্যাডাল্ট পার্সনের আমরা পোস্টেরিয়র আইলিয়াক ক্রেস্টে করি এবং এটা লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়ার মাধ্যমে ইউজুয়ালি করে থাকি। তো বোন ম্যারো এটা ইউজুয়ালি দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল আর একটা ট্রিফেন বায়োপসি। ট্রিফেন বায়োপসির মাধ্যমে একটা বোন সহ ওর বোন ম্যারো কোর আকারে তুলে নেওয়া হয়। তো এই ট্রিফেন বায়োপসি হচ্ছে সব থেকে সুপিরিয়র, ঠিক আছে। তো আমরা এই বোন বোন ম্যারো অ্যাসপিরেশনের মাধ্যমে মরফোলজি অফ হেমাটোপয়েটিক সেল দেখি বা কোনো ইনফিল্ট্রেশন আছে কিনা এটাও দেখি। এছাড়াও ইমিউনোফেনোটাইপিং কিন্তু আমরা এই বোন ম্যারো অ্যাসপিরেশনের মাধ্যমে করি, ক্রোমোজোম দেখি। তো ইমিউনোফেনোটাইপিং ইউজুয়ালি সারফেস মার্কার দেখে করা হয়। এছাড়াও আমরা এই বোন ম্যারো অ্যাসপিরেশন করে ওই ম্যারোকে কালচার করতে পারি কোনো টিউবারকুলোসিস আছে কিনা, যেমন বোনসেও টিউবারকুলোসিস হয়, পটস ডিজিজ আমরা জানি। তো এইভাবে করা হয়। তো এবার আসে হচ্ছে কোয়াগুলেশন, যদি কোনো ডিসঅর্ডার থাকে তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন করি। তো ব্লিডিং ডিসঅর্ডার, প্রথমে আসি ব্লিডিং ডিসঅর্ডার। তো আমি এর আগে আলোচনা করেছি ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক পাথওয়ে, তাই না? তো আমি কমন পাথওয়েটা কিন্তু ইউজুয়ালি আগের ভিডিওতে আমি বলি নাই। নর্মালি বলেছি যে এক্স থেকে এইভাবে হয়, বাট এটা যে কমন বলে এটা আমি বলি নাই, কারণ আমি আশা করি যে সবাই আমরা জানি। তো কমন পাথওয়েতে আমরা দেখতে পারতেছি এক্সটা ফ্যাক্টর 5 এর হেল্প নিয়ে প্রথম বিনকে থ্রম্বিন করতেছে। এই থ্রম্বিনটা আবার ফিব্রিনোজেনকে ফিব্রিন করে, ঠিক আছে। তো কথা হচ্ছে কমন পাথওয়ের কম্পোনেন্টস তাহলে কি? কমন পাথওয়ের কম্পোনেন্টস হচ্ছে এক্স ফ্যাক্টর 10, ফ্যাক্টর 5, থ্রম্বিন এবং ফিব্রিনোজেন। এই চারটা হচ্ছে কমন পাথওয়ের কম্পোনেন্টস, আমরা এটা কিন্তু মনে রাখি। আর এক্সটেন্সিভ পাথওয়ে শুরু করতেছে টিস্যু ফ্যাক্টর। টিস্যু ফ্যাক্টর ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভ করে, ফ্যাক্টর 7টা ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভ করে। এই এই টিস্যু ফ্যাক্টরের মাধ্যমে যে থ্রম্বিন প্রডিউস হচ্ছে, এই থ্রম্বিনটা গিয়ে আবার ফ্যাক্টর 11 কে স্টিমুলাস করতেছে। 11টা আবার একই প্রসেসে 11 দেন 9 কে অ্যাক্টিভ করতেছে, 9টা ফ্যাক্টর 8 এর হেল্প নিয়ে 10 কে অ্যাক্টিভ করতেছে, 10টা আবার 5 এর মাধ্যমে প্রথম্বিনকে থ্রম্বিন করতেছে। 10 থেকে এইটা হচ্ছে কমন, ঠিক আছে। তো কথা হচ্ছে এই থ্রম্বিনটা এক্সট্রিনসিক পাথওয়েতে হালকা পরিমাণ প্রডিউস হলো, এটা ইন্ট্রিনসিক পাথওয়ে থেকে অনেক বেশি প্রডিউস হবে, যেটাকে বলে অ্যাম্প্লিফিকেশন অফ কোয়াগুলেশন বাই থ্রম্বিন, ঠিক আছে। তো আমাদের কথা হচ্ছে চলে আসে ব্লিডিং ডিসঅর্ডার। তো ব্লিডিং ডিসঅর্ডারে যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভেশন ওটা টিস্যু ফ্যাক্টরের মাধ্যমে ইউজুয়ালি হচ্ছে। তো আমাদের যে এক্সট্রিনসিক পাথওয়ে ওইখানে থ্রম্বিন প্রডিউস হচ্ছে নর্মালি, ওই থ্রম্বিন প্রডিউসটা হওয়ার পরে ওটা ইন্ট্রিনসিক পাথওয়েকে অ্যাক্টিভেটেড করে। তো এই ক্ষেত্রে আমাদের পাথওয়েকে 3 ভাগে ভাগ করা হয়, এক্সট্রিনসিক পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে, কমন পাথওয়ে। তো ইউজুয়ালি আমাদের যে কোনো পাথওয়ের নর্মাল অ্যাক্টিভেটরসই হচ্ছে টিস্যু ফ্যাক্টর আর ক্যালসিয়াম। ক্যালসিয়ামের হেল্প নিয়ে টিস্যু ফ্যাক্টরটা ইউজুয়ালি কাজ করে। তো ইউজুয়ালি আমরা এই ব্লিডিং ডিসঅর্ডারে কিছু টাইম দেখি, যেমন ব্লিডিং টাইম দেখি, ক্লটিং টাইম দেখি, তারপরে প্রথম মিন টাইম দেখি, এপিটিটি দেখি। তো প্রথম মিন টাইম এপিটিটি গুলো ইউজুয়ালি একটা পেশেন্টের, যেই পেশেন্টের আমরা প্রথম মিন টাইম দেখবো, ওই পেশেন্টের ব্লাডটা নিব, নেয়ার পরে ওই ব্লাডটা একজন নর্মাল পারসন যার ব্লাডে কোনো সমস্যা নাই তার ব্লাডকে আমরা কন্ট্রোল ব্লাড হিসেবে ধরি, নর্মাল কন্ট্রোলস, ওর সাথে আমরা কম্পেয়ার করে এইগুলা ইউজুয়ালি আমরা রেজাল্ট দিই। তো কথা হচ্ছে আমাদের এখানে দুইটা পাথওয়ে আছে, আমরা বলেছি এক্সটেন্সিক পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে। তো যদি এক্সট্রিনসিক পাথওয়ের কোনো ফ্যাক্টরের সমস্যা হয় তাহলে প্রথম বিন টাইম বাড়বে, আর যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কোনো সমস্যা হয় বা ইন্ট্রিনসিক পাথওয়ের কোনো সমস্যা হয় তাহলে পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম বা এপিটিটি বাড়বে। এটা আমরা কিভাবে মনে রাখবো? পিটি। আমরা কিন্তু স্কুলে পিটি করতাম বা ব্যায়াম করতাম। তো ব্যায়াম করতে আমরা অবশ্যই মাঠে যাইতাম, মানে ঘরের বাইরে, তাই না? বাইরের ইংলিশ হচ্ছে এক্সটেরিয়র। তো পিটি করতে এক্সটেরিয়রে গেলাম, মানে প্রথম দিন টাইম বাড়ে এক্সট্রিনসিক পাথওয়ের কোনো প্রবলেম হলে। এবার সে ইন্ট্রিনসিক পাথওয়ের প্রবলেম হলে এপিটিটি বাড়ে। কিভাবে মনে রাখবো? এপিটিটি, আপু, আপুকে সংক্ষেপে এপেও লেখা যায়, এপি ইউ, ইউটা উঠাই দিলাম, ধরলাম এপি মানে আপু। তো আপুরা হচ্ছে মেয়ে, মেয়েরা তুলনামূলকভাবে ছেলেদের থেকে ঘরের মধ্যে বেশি থাকে, মানে ইন্টেরিয়রলি বেশি থাকে, আর ছেলেরা সারাদিন বাইরে দৌড়াদৌড়ি করে বেড়ায়, রাতেও বাইরে থাকে, তাই না? সেই হিসাবে আমরা বলতে পারি যে এপিটিটি ইন্ট্রিনসিক পাথের কোনো প্রবলেম হলে পারে। তো
এপিটিটিকে বলা হয় পার্শিয়াল থ্রম্বোলাইসিস টাইম উইথ ক্যাওলিনও বলা হয়ে থাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই দুইটা ফ্যাক্টরের জন্য এগুলো বাড়তে পারে, বাট বোথ পিটি এবং এপিটিটিও বাড়তে পারে। বোথ পিটি এবং এপিটিটি কখন প্রলং হয়? যখন কমন পাথওয়েতে কোনো সমস্যা হয়, ঠিক আছে, কারণ দুইটা এসে কিন্তু ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করতেছে। তো কমন পাথওয়েতে যদি কোনো প্রবলেম হয় তাহলে পিটি এপিটিটি দুইটাই বাড়ে। তো এই ক্ষেত্রে আমরা ধরেই নিব কমন পাথের কোনো ফ্যাক্টরের সমস্যা আছে। কমন পাথওয়েতে কি কি ছিল? আমি আগে বলেছি ফ্যাক্টর 5, ফ্যাক্টর 10, প্রথম বিন, ফিব্রিনোজেন, এগুলো কমন পাথের ফ্যাক্টর। তো এইগুলো মানে একটার বেশি ফ্যাক্টরে প্রবলেম হচ্ছে, তো এটা বেশি পাওয়া যায় ডিআইসি। ডিআইসিতে পিটিও বাড়ে, এপিটিটিও বাড়ে, ঠিক আছে। তো ইউজুয়ালি আমরা একটা পেশেন্টের ক্লটিং টাইম বা প্রথম বিন টাইম অ্যাবনর্মাল পাইলাম, মানে বেশি পাইলাম। তো ওই পেশেন্টের ওই ব্লিডিং টাইমটা কিসের জন্য হচ্ছে? তার কোনো ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, নাকি তার ব্লাডে কোনো অ্যান্টিবডি আছে ওই ক্লটিং ফ্যাক্টরের এগেনস্টে? ওটা তো আমাদেরকে বের করা লাগবে, তাই না? তো ওটা বের করার জন্য আমরা একটা নর্মাল পার্সেন্টের প্লাজমা নিই, নর্মাল প্লাজমা। প্লাজমা নিয়ে কি করি? ওই পেশেন্টের ওই ব্লাডের সাথে মিক্স করে দেখি তার টাইমটা কারেক্ট হয়েছে কিনা। যদি টাইম কারেক্ট হয় ধরেই নিব তার কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি ছিল। তো তার যখন কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি আমরা একটা নর্মাল পার্সনের প্লাজমা নিয়ে দিলাম, তো তার প্লাজমা সেই ক্লটিং ফ্যাক্টরটা ওটা মেক আপ করে দিবে, আলটিমেটলি তার টাইম প্রলং টাইমটা স্বাভাবিক চলে আসবে। কিন্তু যদি ওই নর্মাল প্লাজমা মিক্স করার পরেও তার ওই প্রলং টাইমটা কারেক্ট না হয়, তাইলে ধরে নেব ওই অ্যান্টি কোয়াগুলেন্ট প্রেজেন্ট, মানে তার ওই কোয়াগুলেশন ফ্যাক্টরের এগেনস্টে কোনো অ্যান্টি কোয়াগুলেন্ট ফ্যাক্টর প্রেজেন্ট আছে, যেমন হেপারিন যদি বেশি থাকতে পারে অথবা অ্যান্টিবডিও থাকতে পারে। তো এর জন্য আমরা কি করব? আমরা আবার আরেকটা টেস্ট করতে পারি, আমরা নর্মাল হেপারিন দিয়েও করতে পারি, অ্যান্টিবডি যেমন লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে আরেকভাবে টেস্ট করতে পারি, অথবা ফ্যাক্টর 8 এর এগেনস্টে আরও কোনো আরেকটা কোনো অ্যান্টিবডি দিয়ে আবার সেই টেস্টটা আমরা করে দেখতে পারি যে এটা নর্মাল হয় কিনা। তো ভন উইলব্রাড ডিজিজে এপিটিটি নর্মাল থাকতে পারে, ঠিক আছে। তো প্লাটিলেট ফাংশন নর্মালি আমরা দেখি ব্লিডিং টাইমের উপরে মেজার করে। তো এটা বর্তমানে ইউজুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ধরা হয় না। বর্তমানে ইউজুয়ালি দেখা হয় প্লাটিলেটটা কতটুকু অ্যাগ্রিগেশন করতেছে, বা প্লাটিলেটের যে গ্রানিউলস, আমি আগে বলেছি এডিপি গ্রানুলস থাকে, এটিপি গ্রানুলস থাকে, গ্রানিউলসের মেজারমেন্ট করে প্লাটিলেট বর্তমানে দেখা হয়। তো ডিআইসি, ডিআইসি মানে হচ্ছে ডিসইউনিট ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। ডিআইসিতে কি হতে পারে? ডিআইসিতে একটা পেশেন্টের প্লাটিলেট কম থাকতে পারে, তার প্রথম মিন টাইম এপিটিটি দুইটাই বাড়তে পারে। আগে বলেছি ডিআইসিতে দুইটাই বাড়ে, তার প্লাটিলেট কাউন্টও কমে যাইতে পারে এবং তার ফিব্রিনোজেনটাও কম থাকতে পারে, মানে কনজাম্পশন হতে পারে। এবং ফিব্রিনোজেন তো কনজাম্পশন হচ্ছে, সাথে তার ফিব্রিন যেটা প্রডিউস হচ্ছে ওটা ডিগ্রেডেশন হতে পারে। তো ডিআইসিতে আমরা ডি ডাইমারও পাবো, ঠিক আছে, কারণ ফিব্রিনো লাইসিস হলে ডি ডাইমার অনেক বেড়ে যায়। আর ফিব্রিনোজেন কিন্তু অ্যাকিউট ফেস প্রোটিন একটা, যেটা ইনফ্লামেটরি রেসপন্সে বাড়তে পারে। তো এখন চলে আসি বিভিন্ন রেড সেলের অ্যাপিয়ারেন্স এবং কোন কোন কন্ডিশনে এগুলো আমরা ইউজুয়ালি পাই। প্রথমে মাইক্রোসাইটিক। তো একটা আরবিসির এমসিভি মানে নর্মাল যেই সাইজ, এটা ইউজুয়ালি নর্মাল রেঞ্জ হচ্ছে মানে 76 থেকে, আমরা প্যাথোলজি রবিনসে পড়েছিলাম 76 থেকে 96 ফ্যামটোলিটার। তো অ্যাকর্ডিং টু ডেভিডসন এটা 76 টু 100 ফ্যামটোলিটার। তো ইউজুয়ালি যখন 76 এর নিচে চলে আসে তখন বলা হয় এমসিভি কম, মানে সেটা মাইক্রোসাইটিক। তো মাইক্রোসাইটোসিস হওয়ার মেন কারণই হচ্ছে তিনটা: আয়রন ডেফিসিয়েন্সি, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটোসিস মানে এমসিভি 100 এর বেশি। এটা কখন হচ্ছে? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন বি 12 অ্যান্ড ফলেট ডেফিসিয়েন্সি। এছাড়াও লিভারে কোনো প্রবলেম থাকলে, কেউ যদি অ্যালকোহল খায়, হাইপোথাইরয়েডিজম, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম এবং কিছু ড্রাগ যেমন এমটিএক্স, মেথোট্রেক্সেট, ফেনোটিন, ট্রাইমিথোপ্রাইমে হতে পারে। এবার টার্গেট সেল, টার্গেট সেলটা কি? আমি আগে ফিগারগুলো একটু দেখাই। মাইক্রোসাইটিক, সাইজ ছোট। নর্মাল আরবিসি একটু বড় হয়, কিন্তু আরবিসি এখানে দেখা যাচ্ছে একদম ছোট, এটা মাইক্রোসাইটিক। ম্যাক্রোসাইটিক, আরবিসি নর্মাল যত হওয়ার কথা তার থেকে যে অনেক বড়, হিউজ পরিমাণে বড়, এটা ম্যাক্রোসাইটিক। টার্গেট সেল, এই যে বন্দুক দিয়ে গুলি করে শুটাররা, এরকম একটা টার্গেট পাওয়া যায়, মাঝখানে একটা সেন্ট্রাল এরিয়া দেখা যায়,
ইউজুয়ালি হিমোগ্লোবিন ওইখানে বেশি পরিমাণে ডিপোজিট হয়ে থাকে। এটা হচ্ছে টার্গেট সেল। তো টার্গেট সেল মেনলি আমরা থ্যালাসেমিয়াতে পাই, এছাড়াও হিমোগ্লোবিন সিতে পাইতে পারি, পোস্ট স্প্লেনেক্টমি লিভার ডিজিজে আমরা টার্গেট সেল পাইতে পারি। এবার হচ্ছে স্পেরোসাইটস। তো স্পেরোসাইটসটা মনে হচ্ছে বাই কনকেভ শেপটা থাকবে না, এটা রাউন্ডেড বা গ্লোবিউলার শেপ হয়ে যাবে, এবং মাঝখানে যে পেল এরিয়া, এই যে একটা নর্মাল আরবিসির মাঝখানে কিন্তু পেল এরিয়া থাকে, এখানে কোনো পেল এরিয়া থাকবে না, এটা পুরো গ্লোবিউলার হয়ে যাবে। তো এটাই হচ্ছে একটা স্পেরোসাইট। স্পেরোসাইট কখন পাবো? এটা কনজেনিটাল হতে পারে, জন্মগতভাবে। তো জন্মগতভাবে যদি যে স্পেরোসাইটটা হয়, এটাকে বলা হয় কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে? অথবা কারোর অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া থাকলে স্পেরোসাইটোসিস পায়। তো স্পেরোসাইটোসিস মেনলি আমাদের স্প্লিনে গিয়ে ওটা ডিস্ট্রয় হয়। তো কারোর যদি আমরা স্প্লিনটা কেটে ফেলি, তো স্পেরোসাইটস তো আর ডিস্ট্রয় হতে পারবে না, আলটিমেটলি ব্লাডে স্পেরোসাইটস অনেক বেড়ে যাবে। তো স্পেরোসাইটস বেড়ে যাওয়ার আরেকটা কজ হচ্ছে পোস্ট স্প্লিনেক্টমি। এবার রেড সেল ফ্র্যাগমেন্টস, ঠিক আছে? রেড সেল ফ্র্যাগমেন্টস ইউজুয়ালি তৈরি হয় আমাদের যদি ইন্ট্রাভাস্কুলার কোনো হিমোলাইসিস হয়। তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড সেল ফ্র্যাগমেন্টস। তো এটা কখন হয়? এটা হচ্ছে মাইক্রোঅ্যানজিওপ্যাথিক হিমোলাইসিসে হয়, যেটা দুইটা কম্পোনেন্টস দিয়ে গঠিত। একটা হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, আর থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। আর ডিআইসিতেও আমরা ফ্র্যাগমেন্টস পাইতে পারি। এবার সে নিউক্লিয়েটেড রেড সেল বা নর্মোব্লাস্ট, এটা আমরা কখন পাই? এটা আমরা পাই যখন দেখা যাচ্ছে আমাদের বোন ম্যারো, মানে নর্মালি আসি, আমাদের কোনো হিমোলাইসিস হচ্ছে, ব্লাড সেল ভেঙে যাচ্ছে অথবা হিমোরেজ হচ্ছে, তো আমাদের শরীর থেকে ব্লাড তো নষ্ট হয়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে, তো তখন বোন ম্যারো চাইবে ওইটা রিকভার করার জন্য। সো বোন ম্যারো বেশি বেশি আরবিসি প্রোডাকশন করবে। তো আরবিসি প্রোডাকশন করে ওরা নিউক্লিয়েটেড অবস্থায় আমাদের সার্কুলেশনে দিয়ে দিবে। তো বলা যায় হিমোলাইসিস, হেমোরেজ। এছাড়াও বোন ম্যারোতে কোনো ফিল্ট্রেশন বা মাইলোফাইব্রোসিস হলে হতে পারে। এবার এসে হাওয়েল জলি বডি বা স্মল রাউন্ড নিউক্লিয়ার রেমনেটস, এটা হচ্ছে হাওয়েল জলি বডি। এর নিউক্লিয়াসটা আমরা ছোট পাচ্ছি। নর্মালি নিউক্লিয়াসটা এমন বড় থাকে, যেটা একটা নর্মোব্লাস্ট, অ্যাকচুয়ালি নর্মোব্লাস্ট এমন হয়। তো এটা হচ্ছে ইউজুয়ালি একটা হাওয়েল জলি বডি। তো হাওয়েল জলি বডি কোথায় কোথায় পাই, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো হাওয়েল জলি বডিস আমরা মনে রাখতে পারি ডিআইইএস দিয়ে, ঠিক আছে? এসতে হচ্ছে পোস্ট স্প্লেনেক্টমি আর হাইপো স্প্লিনিজম, আর ডিআই থেকে ডিজ হেমাটোপয়েসিস। এবার পলিক্রোমাসিয়া বা রেটিকুলোসাইটস কোথায় পাই? রেটিকুলোসাইটও সেম, আমাদের হেমোলাইসিস হলে এবং রেড সেল টার্নওভার বাড়লে হয়। এবার ব্যাজোফিলিক স্ট্রিপলিং, যেটা আরএনএ অনেক বেশি থাকে, যার কারণে ব্লু ডটস পাই। এটা আমরা পাই লেড পয়জনিং ডিজ হেমাটোপয়েসিসে। এটা হচ্ছে একটি ট্রিফেন বায়োপসির যে নিডেল, আর ট্রিফেন বায়োপসির মাধ্যমে এই কোডটা ইউজুয়ালি অ্যাসপিরেট করা হয়, যেটা আমরা যখন মাইক্রোস্কোপের নিচে স্টেইনিং করে দেখি এমন দেখা যায়। আর এটা হচ্ছে একটি বোন ম্যারো অ্যাসপিরেশন নিডেল, এটার মাধ্যমে যে কন্টেন্টটা আমরা বের করি এটাকে আমরা স্টেন করে মাইক্রোস্কোপের নিচে এমন দেখি। তো নর্মালি কোয়াগুলেশন স্ক্রিন টেস্টে আমরা কি কি দেখি? প্লাটিলেট কাউন্ট দেখি, নর্মাল রেঞ্জ তো আমরা জানি। তো প্লাটিলেট কাউন্ট কমে গেলে থ্রম্বোসাইটোপেনিয়া বলা হয়। এবার পিটি মানে প্রথম মিন টাইম এবং এপিটিটি আমি আগে বলেছি। পিটি বাড়ে যদি এক্সটেন্সিভ পাথের কোনো প্রবলেম হয়, এবং সরি, আর এপিটিটি বাড়ে যদি ইন্ট্রিনসিক পাথের কোনো সমস্যা হয়, এবং কমন পাথের কোনো সমস্যা হলে দুইটাই বাড়ে। তো প্রথমে আসি কমন পাথওয়ে। কমন পাথওয়েতে ইউজুয়ালি থাকে ফ্যাক্টর 5, ফ্যাক্টর 10, ফিব্রিনোজেন আগে বলেছি, এবং প্রথম বিন হচ্ছে ফ্যাক্টর 2 আমরা জানি। তো এইগুলোর প্রবলেম হলে পিটি বাড়ে, এপিটিটি, এই যে আমি সবুজ কালি দিয়ে দেখিয়েছি, এগুলো বাড়লে এপিটিটি পিটি দুইটাই বাড়ে। সো পিটি বাড়ে অ্যাডিশনাল কি ফ্যাক্টর 7, যেটা এক্সটেন্সিক পাথের প্রথম ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয়। দেন এপিটিটি বাড়ে কোথায়? ফ্যাক্টর 12। আমি গত ভিডিওতে কিন্তু বলেছি আগে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট হয়, দেন ফ্যাক্টর 11, দেন ফ্যাক্টর 9, দেন ফ্যাক্টর 9টা ফ্যাক্টর 8 এর হেল্প নিয়ে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে। মানে এই ফ্যাক্টরগুলো ডেফিসিয়েন্সি হলে এপিটিটি বাড়ে। তো নর্মাল পিটি হচ্ছে 9 to 12 সেকেন্ড অ্যাকর্ডিং টু ডেফিসিয়েশন, যেহেতু আমি ডেফিসিয়েশন পড়াচ্ছি। আর নর্মাল এপিটিটি হচ্ছে 26 to 36 সেকেন্ডস। ওকে, তো এপিডিটি আরও কিছু কারণে বাড়তে পারে, যেমন হচ্ছে আমাদের কোনো হেপারিন যদি কেউ নেয়, অথবা আমাদের কোনো অ্যান্টিবডি থাকলে, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট থাকলে ডিআইসিতে বাড়তে পারে। ফিব্রিনোজেন কনসেন্ট্রেশন, তো ফিব্রিনোজেন কনসেন্ট্রেশনটা ইউজুয়ালি নর্মাল ভ্যালু হচ্ছে 1.5 to 4 গ্রাম পার লিটার। এটা কখন বাড়ে? লিভারে কোনো প্রবলেম হলে বা ডিআইসিতে বা
ফিব্রিনোজেনিমিয়াতে বাড়তে পারে। তো আইএনআর এর মাধ্যমে আমরা ওয়ারফেরিন দেখে এটা পরে বলতেছি যে মনিটরিং আসে, এখানে আমি আলোচনা করতেছি। তো মনিটরিং আমরা কিভাবে করি? অ্যান্টিকোয়াগুলেশন দিচ্ছি, দেখা যাচ্ছে একটা পেশেন্টের কোয়াগুলেশন কোনো ডেফিসিয়েন্সি আছে, তো তার কোয়াগুলেশন ডেফিসিয়েন্সি আমরা কারেক্ট করার জন্য ড্রাগস দিলাম, যেমন ওয়ারফেরিন দিচ্ছি, মানে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দিচ্ছি, ওয়ারফেরিন বা হেপারিন। তো ওইগুলো আমরা যখন দিচ্ছি তখন তার আমরা মনিটরিং করি। তো কাউকে যদি আমরা ওয়ারফেরিন বা কিউমারিন অ্যান্টিকোয়াগুলেন্টস দিই, তার জন্য আমরা ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিওটা মনিটর করে অ্যাসেস করি যে তার আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আইএনআর জিনিসটা কি? আচ্ছা, আর হেপারিন যদি দিই তাইলে কি করি এটা বলি। কাউকে যদি আমরা নর্মালি হেপারিন দিই, ঠিক আছে, তাহলে আমরা এপিটিটি দেখি, মানে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম দেখি, কারণ আমরা এখানেই বলছি হেপারিন দিলে এপিটিটি বাড়তে পারে। বাট হেপারিন দিলে নর্মালি একজন পার্সনের নর্মাল এপিটিটি 26 থেকে 36 সেকেন্ড ওইটাই হতে পারে, খুব বাড়লেও 1.5 গুণ বা 2.5 গুণ বাড়তে পারে। কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিন যদি আমরা দিই তাহলে ওই পেশেন্টের মনিটরিং এর কোনো দরকার নাই, ওই পেশেন্টের এপিটিটি নর্মালি থাকে, বাড়ে না। তো তাইলে কথা হচ্ছে আমরা হেপারিন, লো মলিকুলার হেপারিন দিচ্ছি, মনিটরিং এর দরকার নেই। তাইলে কাদের মনিটরিং এর দরকার আছে? কাদের আছে? যাদের কিডনিতে সমস্যা আছে, যেসব পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, মানে জিএফআর 30 ml per মিনিটের কম, তাদেরকে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিলেও তাদেরকে আমরা মনিটর করব, এপিটিটি দেখব। তো এপিটিটির থেকে এই ক্ষেত্রে সুপিরিয়র হচ্ছে অ্যান্টি এক্সে দেখা। আমরা দেখব যে সব পেশেন্টের রেনাল ফেইলিওর আছে এবং তারা হেপারিন নিচ্ছে, তাদের ব্লাড মনিটরিং এর ক্ষেত্রে আমরা অ্যান্টি এক্সে মানে ফ্যাক্টর 10 এর অ্যান্টিবডি কোনো আছে কিনা এটা দেখব। এবার সেই ওয়ারফেরিন বা কুমারিন ডেরিভেটিভস কোনো অ্যান্টিকোয়াগুলেন্টস, এই ক্ষেত্রে আমরা আইএনআর দেখি, মানে ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও দেখি। তো ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিওটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে একটা রেশিও বিটুইন পেশেন্ট সিরাম এবং নর্মাল কন্ট্রোল। বলে দিই ইজিভাবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও আমরা কিভাবে বের করব। তো এই ক্ষেত্রে প্রথমেই আমরা কি করব, একটা পেশেন্টের, যেই পেশেন্টের আমরা ওয়ারফেরিন দিচ্ছি ওই পেশেন্টের ব্লাড নিব, নিয়ে তার প্রথম বিন টাইম বের করব। তো প্রথম বিন টাইম দেখা যাচ্ছে পেশেন্টের প্রথম বিন টাইম হচ্ছে এক্স। এই পেশেন্টের প্রথম বিন টাইমকে আমরা একটা নর্মাল কন্ট্রোল দিয়ে ভাগ করব। নর্মাল কন্ট্রোল মানে হচ্ছে একটা নর্মাল পার্সনের প্রথম বিন টাইম। তো নর্মাল পার্সনের প্রথম বিন টাইম ধরলাম 9, নর্মালি 9, ওটা 9 থেকে 12 সেকেন্ড, 9 ধরলাম। তো এটাকে আমি আবার গুণ করব আইএসআই, ঠিক আছে। আইএসআই মানে কি? আইএসআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্সিটিভিটি ইন্ডেক্স। তো এই ন্যাশনাল সেন্সিটিভিটি ইন্ডেক্স বের করা হয়, আমি আইএনআর করার সময় একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি, ওই অ্যান্টিকোয়াগুলেন্টের যে ভ্যালু ওটাই হচ্ছে আইএসআর। তো আইএসআর এর ভ্যালু ইউজুয়ালি 1 থাকে, মানে 1 এর কাছাকাছি। তো এটা কোনো ইফেক্ট করে না, এটাকে 1 ইউজুয়ালি ধরা হয়। তো এটা থেকে যেই টাইমটা আমি পাবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও। দেখা যাচ্ছে একটা পেশেন্টের প্রথম মিন টাইম এখানে আমরা পাচ্ছি হচ্ছে 20, কথার কথা 20 সেকেন্ড, এখানে 9 দিয়ে ভাগ করে যেটা পাবো ওটাই হচ্ছে পেশেন্টের ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও। এইভাবে আমরা ইউজুয়ালি দেখি হচ্ছে ওয়ারফেরিনের মনিটরিং। এবার আসি থ্রম্বোটিক ডিসঅর্ডার। তো ইউজুয়ালি থ্রম্বোটিক ডিসঅর্ডার আমরা কিভাবে দেখি? কোনো পেশেন্টের থ্রম্বোটিক ডিসঅর্ডার আছে কিনা এটা আমরা দেখি ব্লাডের ডি ডাইমার মনিটরিং করে। তো ডি ডাইমার যদি বেশি থাকে আমরা ধরে নেব ওই পেশেন্টের কোনো ভেনাস থ্রম্বোসিস আছে, ঠিক আছে। তো ইউজুয়ালি থ্রম্বোটিক ডিসঅর্ডারে আমরা কি কি ইনভেস্টিগেশন ইউজুয়ালি করি? ইনভেস্টিগেশন প্রথমে আমরা সিবিসি করি বা ফুল ব্লাড কাউন্ট করি। তার প্লাজমা আমরা দেখব অ্যান্টিথ্রম্বিন কতটুকু, মানে অ্যান্টিকোয়াগুলেন্টস দেখি। অ্যান্টিকোয়াগুলেন্টস এর মধ্যে অ্যান্টিথ্রম্বিন, প্রোটিন সি, প্রোটিন এস যেটা ফ্রি, এছাড়াও অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি এগুলো দেখতে পারি। এছাড়াও থ্রম্বিন টাইম বা রেপ্টিলেস টাইম ইউজুয়ালি দেখি। আর কিছু জেনেটিক টেস্টিং করি। জেনেটিক টেস্টিং এর মধ্যে প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জ্যাক2 বা V617F মিউটেশন, এটা দেখি। এটা ইউজুয়ালি অ্যানিমিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া ফ্যাক্টর
ফাইভ দেখি, প্রথম বিন দেখি, কার্ল মিউটেশন দেখি, এছাড়া ফ্লো সাইটোমেট্রি করি। ফ্লো সাইটোমেট্রি করে যদি পেশেন্টের পারঅক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া থাকে, তো পারঅক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়ার জন্য বেশি দায়ী হচ্ছে CD59 অ্যাকর্ডিং টু রবিনস। এছাড়াও CD14, 16, 55ও রেসপন্সিবল থাকতে পারে। তো কথা হচ্ছে আমরা কোন কোন পেশেন্টের থ্রম্বোফিলিয়া টেস্টিং করব। থ্রম্বোফিলিয়া মানে হচ্ছে থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, মানে কোন কোন পেশেন্টের আমরা থ্রম্বাস ফর্মেশন হচ্ছে তাদের জন্য এই টেস্টগুলো ইউজুয়ালি আমরা করব। ঠিক আছে, যদি পেশেন্টের বয়স 45-এর কম হয় কিন্তু তার ভেনাস থ্রম্বোসিস ডেভেলপ করছে, তার আমরা থ্রম্বাসের জন্য ইনভেস্টিগেশন করব। যাদের রিকারেন্ট ভেনাস থ্রম্বোসিস হচ্ছে তাদের করব। যাদের ফ্যামিলি হিস্টোরি আছে কোনো আনপ্রোভোক থ্রম্বাসের তাদের করব। আনপ্রোভোক অ্যান্ড রিকারেন্স ফ্যামিলি হিস্টোরি থ্রম্বাস যাদের থাকে তাদের করব। এছাড়া যেসব পেশেন্টের আর্টেরিয়া ভেনাস একসাথে থ্রম্বাস ফর্মেশন হচ্ছে তাদের করব। এছাড়া আমাদের বডির কিছু কিছু জায়গায় থ্রম্বাস ফর্মেশন হয় না, বাট ওদের ওই সব জায়গায় যদি থ্রম্বাস ফর্মেশন হয় তখন আমাদের অবশ্যই এই ইনভেস্টিগেশনগুলো করতে হবে। তো কোথায় কোথায় জায়গাগুলো হচ্ছে আমাদের সেরেব্রাল ভেনাস থ্রম্বোসিস, হেপাটিক ভেনে যদি থ্রম্বাস ফর্মেশন হয়, হেপাটিক ভেনে থ্রম্বাস ফর্মেশন হলে ওটাকে বাশ-চিয়ারি সিনড্রোম বলা হয়। এছাড়াও পোর্টাল ভেন, মেসেন্ট্রিক ভেন, এগুলা ইউজুয়ালি থ্রম্বাস ফর্মেশন হলে আমরা অবশ্যই ইনভেস্টিগেশন করব। তো তাইলে কথা হচ্ছে নর্মাল এই কয়টা জায়গায় ইউজুয়ালি ফর্মেশন কিন্তু হয় না, যেমন সেরেব্রাল ভেসাল, হেপাটিক ভেন, পোর্টাল ভেন, মেসেন্ট্রিক ভেন, এইগুলোতে হয় না। যদি হয় আমরা অবশ্যই ইনভেস্টিগেশন করব। তো কথা হচ্ছে এগুলো নর্মাল ইনভেস্টিগেশন, তাই না? তো কথা হচ্ছে এই ইনভেস্টিগেশন দেখে আমরা যদি একটা রেজাল্ট পাই তাহলে ম্যানেজমেন্ট কিন্তু একই ধরতে গেলে, কিন্তু অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি যদি বেশি থাকে এই ক্ষেত্রে আমরা অ্যান্টিকোয়াগুলেশনের ডিউরেশনও বাড়তে পারে। এছাড়াও মানে কজের উপরে ডিপেন্ড করে এইখানে আমরা ইউজুয়ালি টেস্ট করলাম, করে আমরা অ্যাবনর্মালিটি পাইলাম, পেয়ে আমরা তার হচ্ছে ওইটার ট্রিটমেন্ট কিন্তু সবগুলোর একই বলতে গেলে, বাট ওই ট্রিটমেন্টটা কিন্তু হবে না, আমাদের আন্ডারলাইং কজ বের করে ওটার ট্রিটমেন্ট দিতে হবে। যেমন কেউ যদি ওয়ারফেরিন খায়, ওয়ারফেরিন খাইলে তার প্রোটিন সি, প্রোটিন এস লেভেল কমে যায়। এছাড়াও লুপাস কোয়াগুলেন্ট কমে যায়। এছাড়াও যারা হেপারিন খায় তাদের অ্যান্টিথ্রম্বিন, লুপাস কোয়াগুলেন্টস কমে যায়। এখন দেখা যাচ্ছে কোনো পেশেন্টের ইউজুয়ালি ওয়ারফেরিন খাচ্ছে বা হেপারিন খাচ্ছে, আমরা তাদের এই ইনভেস্টিগেশন করলাম, নর্মালি প্রোটিন সি আর এস কম পাবো। তো তখন আমরা এই হিস্ট্রি নিলাম না, না নিয়ে ট্রিটমেন্ট শুরু করলাম, তাহলে কিন্তু কিছুই হবে না। তো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পেশেন্টকে বলতে হবে আপনি কোনো অ্যান্টিকোয়াগুলেশন খাবেন না। পেশেন্টকে অ্যান্টিকোয়াগুলেশন না দিয়ে আমরা যে ইনভেস্টিগেশন করব ওটাই হচ্ছে সব থেকে অ্যাকুরেট। তো একটা পেশেন্টের বয়স অনেক বেশি, তো বয়স অনেক বেশি হলে তার ক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন ইউজুয়ালি করা হয়, কিছু অ্যাডিশনাল তো আছেই। তো প্রথমে তার সিবিসি দেখি এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখি। তো নর্মালি বয়স বাড়লে হিমোগ্লোবিন কমে যায়। এছাড়াও তার বোন ম্যারো সেল এবং ফ্যাট, বোন ম্যারোতে কতটুকু সেল আছে এবং ফ্যাট আছে তার রেশিও দেখি, এটা কিন্তু বয়স বাড়লে কমে যায়। নিউট্রোফিল দেখি, আমরা আগে বলেছি নিউট্রোফিল কিন্তু ব্লাডে দুই রকম থাকে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে বাউন্ড বা স্টোরেজ যেটা বলে, দুইটা পুল থাকে। তো নর্মালি যে স্টোরেজ পুল ওইটা কিন্তু মোবিলাইজেশন হয় না ওল্ড এজে, তো নিউট্রোফিল কমে যায় নর্মালি। লিম্ফোসাইটের টি সেল মিডিয়েটেড ডিফেক্ট দেখা যায় ওল্ড এজে। এছাড়া ক্লটিং ফ্যাক্টর দেখি, ইএসআর দেখি, যেটা ওল্ড এজে বেড়ে যায়। ঠিক আছে, তো আমি আমার নেক্সট ভিডিওতে প্রেজেন্টিং প্রবলেমস ইন ব্লাড ডিজিজ থেকে ব্লাড ট্রান্সফিউশনের আগ পর্যন্ত আলোচনা করব। ধন্যবাদ।